প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র লেকচার 7 সবাই করব। আশা করি তোমরা সবাই যার যার বই নিয়ে প্রিপেয়ার্ড আছো এবং খাতা কলম সামনে রেখেছো। তো যখন যেখানে প্রয়োজন আমরা আমাদের খাতা ইউজ করব এবং বইতে প্রয়োজন অনুযায়ী আমরা মার্ক করে রাখবো। আমরা আমাদের প্রথম চ্যাপ্টারে আছি, অধ্যায় 1 হিসাব বিজ্ঞানের পরিচিতি। বিগত 6টা ক্লাসে আমরা প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরেকটা নতুন টপিক আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লেনদেনের বিভিন্ন প্রামাণ্য দলিলপত্রের ব্যবহার ও ছক। আমি যতটুকু বুঝতে পারি যে তোমরা হয়তো নবম দশম শ্রেণীতে এই প্রামাণ্য দলিলপত্রগুলো নিয়ে কিছুটা ধারণা নিয়ে এসেছো বা সেখানে শিখেছো যে সেখানে কিছু প্রামাণ্য দলিলপত্র থাকে, চালান, ভাউচার, ক্যাশ মেমো এই জাতীয়। তো ওই বিষয়গুলো নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে আমরা আমাদের লেনদেনের বিভিন্ন প্রামাণ্য দলিলপত্রের ব্যবহার এবং ছক ওগুলা নিয়ে আলোচনা শুরু করি। সবাই আমরা স্ক্রিনে ফলো করি এবং যদি বই থাকে সামনে সেটা খুলে রাখি। লেনদেনের প্রমাণস্বরূপ বিভিন্ন দলিলপত্র। প্রতিষ্ঠানের প্রতিটি লেনদেনের সমর্থনে অবশ্যই কিছু না কিছু দলিলপত্র থাকতে হয়। নিম্নে লেনদেনের কতিপয় গুরুত্বপূর্ণ দলিল বর্ণনা দেয়া হলো। একটা প্রতিষ্ঠানে যে সমস্ত লেনদেন সংঘটিত হয়, প্রতিষ্ঠান বলতে তো বড় ধরনের প্রতিষ্ঠানকে এখানে বোঝানো হচ্ছে। এখানে অনেক লেনদেন দৈনন্দিন সংঘটিত হয়ে থাকে। তো সব লেনদেন এরকম যদি প্রমাণপত্র না থাকে তাহলে মনে রাখা সম্ভব না একজন হিসাব রক্ষকের পক্ষে বা যিনি লেনদেন লিপিবদ্ধের দায়িত্বে থাকেন তার পক্ষে। তো যে সমস্ত লেনদেন সংঘটিত হয় সেই সমস্ত লেনদেনের সমর্থনে অবশ্যই প্রতিষ্ঠানে বিভিন্ন দলিলপত্র থাকতে হয়। ঠিক আছে, এখানে সেটাই বলা আছে। তো এই যে লেনদেনের সমর্থনে যে সমস্ত গুরুত্বপূর্ণ দলিলের প্রয়োজন হয় সেই সমস্ত গুরুত্বপূর্ণ দলিলগুলো হলো এখানে দেয়া আছে। ক নাম্বারে চালান, আমরা যেটাকে ইনভয়েস বলি। তো চালান নিয়ে কি লেখা আছে একটু খেয়াল করো। মাল ক্রয় ও বিক্রয়ের এক প্রমাণ দলিল হলো চালান। তাহলে কোন ক্ষেত্রে চালানের ব্যবহার করা হয়ে থাকে? মাল ক্রয় বিক্রয়ের সময়। ঠিক আছে, মাল ক্রয় ও বিক্রয় একটি প্রমাণ দলিল হলো চালান। এর উপর ভিত্তি করেই ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা লেখা হয়। দেখো এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট। কিসের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা লেখা হয়? চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা লেখা হয়। তারপর লেখা আছে দেখো, ধারে মাল ক্রয় করা হলে, কিসে? এখানে কিন্তু নগদের কথা উল্লেখ নেই। ধারে মাল ক্রয় করা হলে বিক্রেতা ক্রেতাকে সরবরাহকৃত পণ্যের সাথে বিস্তারিত বিবরণ সম্বলিত একটি বিল, পত্র বা নোট পাঠিয়ে থাকে। এ পত্রকে চালান বলে। তাহলে চালানটা নরমালি ইউজ হয় ধারে মাল ক্রয়ের সময়। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো। এখানে যেহেতু নগদ কথা উল্লেখ নেই, তাহলে নগদে মাল ক্রয় বিক্রয়ের সময় বা নগদে মাল বিক্রয়ের সময় ক্রয়ের সময় সেখানে কোন দলিল ইউজ করতে হয় সেটা আমরা আবার পরবর্তীতে দেখবো, একটু পরেই দেখবো। তাহলে আমরা চালানটা ইউজ করি বেসিক্যালি ধারে মাল ক্রয় করার সময় বিক্রেতা ক্রেতাকে সরবরাহকৃত পণ্যের সাথে বিস্তারিত সম্বলিত একটি বিল, পত্র বা নোট পাঠিয়ে থাকে, তাকেই চালান বলে। ঠিক আছে, তাহলে চালান হলো মাল ক্রয় বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল, আর এর উপর ভিত্তি করে ক্রয় বিক্রয় জাবেদা লেখা হয়, ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা। আর ধারে মাল ক্রয়ের সময় বিক্রেতা এই চালানটা প্রস্তুত করে। আমরা এখন একটা চালানের নমুনা দেখব। নিম্নে চালানের একটি নমুনা প্রদত্ত হলো। আমরা কিন্তু প্রত্যেকটা প্রামাণ্য দলিলের নমুনা ছকগুলা খাতায় একে একে প্র্যাকটিস করব, কারণ আমাদের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলা থাকে, মেন পরীক্ষায় সৃজনশীল যে প্রশ্নগুলা থাকে সেখানে ক খ গ এই তিনটার মধ্যে যে কোনো একটা নাম্বারে আমাদের কোনো একটা প্রামাণ্য দলিল আঁকতে বলা হতে পারে। তো আমরা প্রত্যেকটা দলিল খুব ভালো করে শিখে রাখবো খাতায় একে একে। এক এক দলিলের নমুনা এক এক রকম, আমরা সঠিকভাবে সেটা শিখব। আচ্ছা, এখানে চালানের নমুনা দেয়া আছে। দেখো শুরুতেই চালানের উপরে লেখা আছে চালান, একটা পাবলিকেশনসের নাম মানে একটা প্রতিষ্ঠানের নাম তোমরা দিয়ে দিবে।
আর একটা ঠিকানা এখানে দেয়া আছে। এটা ধারণা করে একটা নমুনা দেয়া হয়েছে শুধুমাত্র, যে এমনই লিখতে হবে তা না। যখন অঙ্কের খাতিরে আমাদের নমুনা দিতে বলবে তখন আমরা সেখানে যেই প্রতিষ্ঠানের নাম লেখা সেটা ইউজ করব। আমরা সেই ঠিকানা দেয়া থাকলে ইউজ করব, না থাকলে আন্দাজ করে একটা ঠিকানা দিব। আর এখানে তারিখের বেলায় যেই তারিখের লেনদেন অনুযায়ী চালান প্রস্তুত করতে বলবে আমরা সেই তারিখটা এখানে বসাবো। এখানে শুধু মানে নমুনা দেখানোর জন্য একটা তারিখ ইউজ করা হলো। তো শুরুতে এখানে দেখো প্রথমে লেখা আছে চালান, তারপর ওভি পাবলিকেশনস 38 বাংলা বাজার ঢাকা। এটা সম্পূর্ণ একটা নমুনা, তোমরা এইভাবে ইউজ করবে অঙ্কের সময়। অঙ্কের প্রশ্ন অনুযায়ী এই নামগুলো ইউজ করবে। তারপর বাঁ দিকে থাকে দেখো চালান নং, ক্রেতার নাম, ঠিকানা। আমাদের এখানে চালান নাম্বার থাকবে, ক্রেতার নাম থাকবে যদি দেয়া থাকে, আর ঠিকানা যদি দেয়া থাকে লিখতে হবে। আর যদি না দেয়া থাকে তাহলে আমরা এরকম ব্ল্যাঙ্ক রাখবো, শুধু এই কথাগুলো লিখে রাখবো। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে জায়গাগুলো ব্ল্যাঙ্কই রাখা হয়, কারণ সবকিছু একটা প্রশ্নে সবসময় দেয়া থাকে না লেনদেন লেখার ক্ষেত্রে। তাই তোমরা এই নমুনাটা ফরম্যাটটা দিয়ে দিবে অবশ্যই, চালান নং, ক্রেতার নাম, ঠিকানা এভাবে দিয়ে দিবে। আর তারিখ, তারিখ এখানে যদি নির্দিষ্ট করে তারিখ প্রশ্নে দেয়া থাকে যে এত তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান প্রস্তুত করো, তখন আমরা তারিখটা ইউজ করবো। আর না থাকলে একটা নমুনা এখানে তারিখ লিখে আমরা ডট ডট দিয়ে রাখতে পারি। আচ্ছা, উপরের অংশ আমরা এভাবে লিখে প্র্যাকটিস করব। তারপর আমাদের দেখো চালানে কয়টা কলাম থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমরা একটা টেবিলের মতো আঁকবো, সেখানে আমরা 5টা কলাম করব। আর সেখানে কলামগুলোর নাম কি হবে, প্রথমে থাকবে ক্রমিক নং। আমি তোমাদের একটা কথা মনে রাখার জন্য বলি, চালানে কিন্তু তারিখের কোনো কলাম থাকে না, কারণ উপরে তারিখের একটা জায়গা আছে। এখানে তারিখ লেখার জন্য আলাদা কোনো কলাম থাকবে না, এখানে থাকবে ক্রমিক নং, সিরিয়াল নাম্বার যেটা থাকবে। তারপরে থাকবে মালের বিবরণ, তারপরে থাকবে পরিমাণ, কতটুকু মাল ক্রয় করা হলো, তারপরে হচ্ছে দর, মানে এক একটা এককের দর কত, দাম কত। আর যতটুকু কিনবো সেটা আমরা টাকার পরিমাণে লিখে দিব, ঠিক আছে। এখানে দর টাকাটা বসে আর এখানে টোটাল টাকাটা বসে। আর প্রথম কলামে থাকে পরিমাণ। তো এইভাবে আমরা চালানের নমুনা ছকটা এঁকে শিখবো। আর ভিতরে এখানে কোনো কিছু আমি লিখে তোমাদের নমুনা হিসাবে দেখাইনি, উদাহরণ হিসাবে দেখাইনি। বইতে বিস্তারিতভাবে সুন্দর করে একদম ভিতরের মালের বিবরণ কেমন থাকে, ক্রমিক নং কেমন থাকে, পরিমাণ দর কেমন থাকে, এগুলা দিয়ে দিয়ে বইতে বিস্তারিতভাবে নমুনা দেয়া আছে। তোমরা সেখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করবে। আর চালানে কিন্তু বাট্টার বিষয়টা আসে, যেহেতু ধারে মাল ক্রয়ের কথা এখানে বলা হয়েছে চালানের বর্ণনায়। এখানে কিন্তু বাট্টা থাকলে আমাদের ক্রয় মূল্য থেকে বাট্টার পরিমাণটা, কারবারি বাট্টাটা কিন্তু এখানে বাদ দিয়ে দেখাতে হয়। বইতে তোমাদের জন্য করে দেওয়া আছে, যেখানে লেনদেনের বিভিন্ন প্রামাণ্য দলিল টপিকটা আছে, সেখানে দেখবে তোমাদের চালানের মধ্যে বিস্তারিতভাবে করে দেয়া আছে। তো আমরা অঙ্কের সময় সেভাবে করব। এখানে শুধু আমি তোমাদের জন্য ফরম্যাটটা এঁকে দিয়েছি যে তোমরা কিভাবে একটা চালান আঁকবে। তাহলে আমাদের প্রথম কলামে থাকবে ক্রমিক নং, তারপরে থাকবে মালের বিবরণ, তারপর পরিমাণ, দর, টাকার পরিমাণ। তারপর ভিতরে আমাদের ক্রমিক নং ওয়াইজ আমরা মালের বিবরণগুলো বসাবো, পরিমাণ বসাবো, দর বসাবো, টাকার পরিমাণ বসাবো, ঠিক আছে। যেভাবে যতটুকু পরিমাণ, যতটুকু মালের বিবরণ দেওয়া থাকবে, যতগুলা দেওয়া থাকবে সেগুলো আমরা সিরিয়াল ওয়াইজ বসাবো 1 2 করে এইভাবে। তারপর আমরা লাস্টের লাইনে টাকার পরিমাণটা একদম টাকার পরিমাণ যেটা, সেখানে আমরা সমন্বয়ের পর, যোগ বিয়োগ করার পর, কারবারি বাট্টা থাকলে বাদ দেওয়ার পর যে টাকাটা আসবে সেটা আমরা লাস্টের কলামে বসাবো। এরপর যে টাকাটা আসবে সেটা আমরা টাকা কথায়, এখানে কথায় সে টাকাটা আমরা লিখে দিব। আর এখানে থাকবে চালানে থাকে 2 জন ব্যক্তির স্বাক্ষর থাকে, বাঁ দিকে থাকে ক্রেতার স্বাক্ষর আর ডান দিকে থাকে বিক্রেতার স্বাক্ষর। আমাদের এক একটা প্রামাণ্য দলিলে স্বাক্ষরের যে অংশটুকু সেটা কিন্তু ভিন্ন হয়। তোমরা সব প্রামাণ্য দলিলের ক্ষেত্রে আবার সেম করে ফেলো না। এই জন্য বলছি যে প্রত্যেকটা প্রামাণ্য দলিলের নমুনা বা কাঠামো আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। চালানে কার কার স্বাক্ষর থাকে, কয়টা কলাম থাকে, কলামের নামগুলা কি, চালানের উপরের অংশের লেখাগুলা কি কি থাকে, বাঁ দিকে কি থাকে, ডান দিকে কি থাকে, প্রত্যেকটা কলামের শিরোনাম কেমন হয়, তারপর টাকাটা কথায় লিখতে হয়, তারপর লিখতে হয় ভুল ত্রুটি সংশোধনযোগ্য সবার শেষে। এই কথাগুলা সিরিয়ালি মেনটেন করে আমাদের লিখতে হবে। এবং চালানে কার কার স্বাক্ষর থাকতে হয়, ক্রেতার স্বাক্ষর এবং বিক্রেতার স্বাক্ষর। তোমাদেরকে একটা কথা বলি, এই যে স্বাক্ষরের যে জায়গাগুলা, স্বাক্ষরটা থাকতে হয় উপরে, ক্রেতার স্বাক্ষর যেখানে লেখা তার উপরে ক্রেতা স্বাক্ষর দেয়, আবার বিক্রেতার স্বাক্ষর যেখানে লেখা বিক্রেতা উপরে স্বাক্ষর দেয়। তোমরা কিন্তু এই জায়গাগুলা ইউজ করবে না, তোমরা শুধু ফরম্যাটটা, নমুনাটা লিখে রাখবে যে এটা ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। তোমরা আবার স্বাক্ষর দিয়ে দিও না অঙ্কের সময়।
তাহলে আমরা চালানের একটা নমুনা ছক দেখলাম, আমরা খাতায় এঁকে শিখে ফেলবো। এটা যতক্ষণ পর্যন্ত মনে না থাকছে, না দেখে লিখ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা একে একে শিখবো। চালানের পর আমাদের দ্বিতীয় প্রামাণ্য দলিল হচ্ছে ভাউচার। ভাউচার ভাউচার এখানে কি লেখা আছে দেখো, ক্রয় বিক্রয় বিভিন্ন খরচ ও আয় নগদান বইতে লিপিবদ্ধের জন্য যে সকল দলিল ব্যবহার করা হয় তাকে ভাউচার বলে। তাহলে ভাউচার হচ্ছে বিভিন্ন খরচ ও আয়ের জন্য একটা প্রামাণ্য দলিল, খরচ ও আয় লিপিবদ্ধের জন্য। এখানে ক্রয় বিক্রয় কিন্তু এক ধরনের খরচ ক্রয়, আবার বিক্রয় কিন্তু এক ধরনের আয়। এটা ছাড়াও আরো অন্যান্য বিভিন্ন খরচ থাকতে পারে, যেমন বেতন, ভাড়া, মজুরি, এগুলো থাকতে পারে। আবার বিভিন্ন আয়, যেমন বিভিন্ন আয়ের মধ্যে কি থাকতে পারে, উপভাড়া, প্রাপ্তি, সেবা, সরি কি বলে, নগদে বিক্রয়, বিক্রয়টা এক ধরনের কি বলে আয়। এ ধরনের আয় নগদান বইতে লিপিবদ্ধের জন্য যে সকল লিখিত দলিল ব্যবহার করা হয় তাকে ভাউচার বলে। ভাউচারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। আমরা সবাই হয়তো এটা জানি, নবম দশম শ্রেণীতে পড়ে আসছি। আমাদের একটা হচ্ছে ডেবিট ভাউচার, আরেকটা হচ্ছে ক্রেডিট ভাউচার। তাহলে আসো আমরা দেখি ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচারের মানে বিষয়টা কি, ডেবিট ভাউচারে কি থাকে আর ক্রেডিট ভাউচারে কি থাকে, আর নমুনাগুলো কেমন হয়। এক, ডেবিট ভাউচার। পণ্য ক্রয় ও বিভিন্ন খরচের জন্য যে ভাউচার ব্যবহৃত হয় তাকে ডেবিট ভাউচার বলে। তাহলে ডেবিট ভাউচারের মধ্যে কি থাকে, পণ্য ক্রয় সংক্রান্ত বিষয়গুলো থাকে এবং বিভিন্ন খরচ লিপিবদ্ধ করার জন্য এই দলিলটা ব্যবহার করা হয়। কি নাম এই দলিলের? ডেবিট ভাউচার। আমাদের অঙ্কের প্রশ্নে যদি কখনো বলে যে কোনো একটা তারিখের লেনদেন দিয়ে, যেমন বেতন বা বিজ্ঞাপন বা ভাড়া প্রদান, এগুলোর উপর ভিত্তি করে যদি বলে যে এত তারিখের লেনদেনের অবলম্বনে একটি ডেবিট ভাউচার তৈরি করো, তাহলে আমরা কিন্তু এখন যে নমুনাটা শিখবো সেই অনুযায়ী ডেবিট ভাউচার প্রস্তুত করতে পারবো। কারণ খরচ বা বিভিন্ন খরচ বা পণ্য ক্রয় এ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধের জন্য কিন্তু ডেবিট ভাউচার ব্যবহৃত হয়। তার আমরা এখন একটা ডেবিট ভাউচারের নমুনা দেখি। নিম্নে ডেবিট ভাউচারের একটি নমুনা প্রদত্ত হলো। এটাও তোমরা এই ছকটা একে একে শিখবে খাতায়। আচ্ছা, শুরুতে এখানে দেখো একটা পাবলিকেশনস এর নাম দেয়া আছে, এটা একটা ঠিকানা। আমাদের অঙ্কের প্রশ্নে যে ঠিকানা থাকবে সেই ঠিকানা অনুযায়ী আমরা লিখবো, বা নাম, প্রতিষ্ঠানের নাম লিখবো। আর যদি একটা নমুনাই দেখাইতে বলে শুধুমাত্র, তাহলে আমরা একটা ধারা এরকম একটা নমুনা দিয়ে দিব, যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে আমরা একটা ঠিকানা দিয়ে তারপর ডেবিট ভাউচার কথাটা লিখবো। তো এখানে আমি তোমাদের জন্য লিখেছি আবিদ পাবলিকেশনস, 38 বাংলা বাজার, ঢাকা। তারপর লিখেছি ডেবিট ভাউচার। চালানের ক্ষেত্রে কিন্তু শুরুতে চালান কথাটা লেখা ছিল, আর এখানে ভাউচারের ক্ষেত্রে আমরা শেষে ভাউচার, ডেবিট ভাউচার কথাটা রেখেছি। আচ্ছা, ডেবিট ভাউচারের বাঁ দিকে থাকে নম্বর, তারপর থাকে হিসাব খাতের নাম, তারপর হচ্ছে গ্রহণকারীর নাম। হিসাব খাতের নাম, আমরা কোন হিসাব খাতের ভিত্তিতে ডেবিট ভাউচারটা করছি সেটা এখানে লিখবো। যদি থাকে বেতন, বেতনের ভিত্তিতে করছি তাহলে বেতন হিসাব। তারপর যদি থাকে পণ্য ক্রয়ের ভিত্তিতে করছি তাহলে ক্রয় হিসাব বা ক্রয় বা পণ্য ক্রয়, যেটাই লিখি না কেন। তারপর স্থান লেখার জন্য জায়গা থাকে ডান দিকে, আর তারিখ লেখার জন্য জায়গা রাখবে তোমরা। তাহলে ডান দিক আর বাম দিকের অংশগুলো তোমরা শিখে রাখো। এটা কিন্তু চালানের মতো না। অনেক ক্ষেত্রে চালানের লেখার সাথে দু একটা লেখা মিলবে, কিন্তু প্রত্যেকটা প্রামাণ্য দলিলের লেখাগুলো আলাদা আলাদা ভাবে আমাদের মনে রাখতে হবে। ডেবিট ভাউচারে শুধুমাত্র দুইটা কলাম থাকে বিস্তারিত বিবরণের জন্য। দেখো, খরচের বিবরণ থাকে আর টাকা লেখার জন্য একটা কলাম থাকে। এখানে কিন্তু তারিখ, ক্রমিক নং, এগুলোর জন্য কোনো আলাদা কলাম নেই। তাহলে ডেবিট ভাউচারে কয়টা কলাম লিখবো আমরা? একটা হচ্ছে খরচের বিবরণ, আর একটা হচ্ছে টাকা। তারপর আমরা খরচের বিবরণ দিয়ে টাকা লিখে মোট টাকাটা এখানে লিখে দেব। ডেবিট ভাউচারে 4 জন ব্যক্তির স্বাক্ষর থাকতে হয়। প্রথম স্বাক্ষর থাকতে হয় ক্যাশিয়ারের স্বাক্ষর, আমরা সিরিয়ালি মেনটেন করবো এটা। তারপর থাকতে হয় হিসাব রক্ষকের স্বাক্ষর, তারপর ব্যবস্থাপকের স্বাক্ষর, তারপর গ্রহণকারীর স্বাক্ষর। আমরা কিন্তু আবার স্বাক্ষরগুলো নিজেরা দিয়ে দিব না, স্বাক্ষরগুলো উপরে দেয় যে সমস্ত, যেই ক্যাশিয়ারের স্বাক্ষর, ক্যাশিয়ার উপরে স্বাক্ষর দিবেন, হিসাব রক্ষকের স্বাক্ষর, স্বাক্ষরটা উপরে দিবেন, ব্যবস্থাপকের স্বাক্ষর উনি উপরে স্বাক্ষর দিবেন, মানে যেখানে লেখা আছে কথাটা তার উপরে উনি সাইন দিবেন। আমরা এই নমুনাটা বা এই ফরম্যাটটা লিখে রাখবো, কিন্তু আমরা ইউজ করবো না, স্বাক্ষরগুলো ইউজ করবো না। তাহলে ডেবিট ভাউচারের যে নমুনাটা এখানে দেখানো হলো সেটা তোমরা খাতায় এঁকে এভাবে প্র্যাকটিস করবে। এরপরে আমাদের হচ্ছে দ্বিতীয়টা ডেবিট ভাউচারের পরে আমাদের 2 নাম্বারটা হচ্ছে ক্রেডিট ভাউচার। আমরা এখন ক্রেডিট ভাউচারে যাই। 2, ক্রেডিট ভাউচার। পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য যে ভাউচার ব্যবহৃত হয় তাকে ক্রেডিট ভাউচার বলে। ডেবিট ভাউচারটা ছিল পণ্য ক্রয় ও বিভিন্ন খরচের জন্য, আর ক্রেডিট ভাউচার হচ্ছে পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য ক্রেডিট ভাউচার ব্যবহার করা হয়। এখানে একটা নমুনা দেয়া আছে, দেখো।
নিম্নে ডেবিট ভাউচার, সরি ডেবিট হবে না, এখানে ক্রেডিট হবে। ক্রেডিট ভাউচারের একটি নমুনা প্রদত্ত হলো। তোমরা এখানে ক্রেডিট কথাটা একটু কারেকশন করে লিখে নিও। ক্রেডিট ভাউচারের একটি নমুনা প্রদত্ত হলো। তাহলে ক্রেডিট ভাউচারটা থাকে এরকম, আবিদ পাবলিকেশনস, বাংলা বাজার, ঢাকা। ক্রেডিট ভাউচার একটা প্রতিষ্ঠানের নাম দিব, ঠিকানা দিব, তারপর আমরা যেই ভাউচার করছি ওই ভাউচারের নাম দিব, ক্রেডিট ভাউচার। এখানেও একইভাবে ডেবিট ভাউচারের মতোই থাকবে, নম্বর, হিসাব খাতের নাম, তারপর এখানে থাকে নাম। ওখানে যেমন ছিল গ্রহণকারীর নাম, কিন্তু ক্রেডিট ভাউচারে এখানে শুধু নাম থাকবে, আর আমরা কোন হিসাব খাতের ভিত্তিতে করছি সেটা আমরা লিখবো। এখানে স্থান লেখার জন্য, তারিখ লেখার জন্য আলাদা জায়গা থাকবে। আর ডেবিট ভাউচারে আমরা প্রথম কলামে রেখেছিলাম খরচের বিবরণ, কিন্তু ক্রেডিট ভাউচারে আমাদের রাখতে হবে আয়ের বিবরণ। আর টাকা লেখার জন্য একটা কলাম। আর নিচে 4 জন ব্যক্তির যে স্বাক্ষর সেই নামগুলা একই রকম থাকবে, সিরিয়াল মেনটেন করে আমাদের লিখতে হবে। এটা আমরা মুখস্থ করে ফেলবো। প্রথমে থাকবে ক্যাশিয়ারের স্বাক্ষর, তারপর হিসাব রক্ষকের স্বাক্ষর, তারপর ব্যবস্থাপকের স্বাক্ষর, তারপর গ্রহণকারীর স্বাক্ষর। তো ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচার কাঠামোটা একই, নমুনাটাও একই রকম, শুধু যেখানে আমরা ডেবিট ভাউচার লিখবো সেখানে আমরা উপরে ক্রেডিট ভাউচার লিখবো, এবং এখানে ডেবিট ভাউচারে যেখানে তৃতীয় লাইনে, উপরে তৃতীয় বাঁ দিকে তৃতীয় লাইনে এখানে নাম লেখা আছে, ডেবিট ভাউচারে ছিল গ্রহণকারী নাম, এখানে আমরা শুধু নাম লিখব। আর খরচের বিবরণের জায়গায় আমরা লিখব আয়ের বিবরণ। তো আশা করি ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচারের নমুনাটা তোমাদের মনে রাখতে কষ্ট হবে না। আর চালানের নমুনাটাও খুবই সহজ, আমরা এইভাবে নমুনাগুলো শিখে রাখবো যেন অঙ্কের প্রয়োজনে আমরা ইউজ করতে পারি। এরপর আমাদের আছে, আমরা গতে যাব। গতে হচ্ছে ক্যাশ মেমো ও বিল। ক্যাশ মেমোতে কি লেখা আছে একটু দেখি। নগদ বিক্রয়ের সময় বিক্রেতা পণ্যের বিবরণ, দর ও মোট মূল্য সম্বলিত যে প্রমাণপত্র প্রদান করে তাকে ক্যাশ মেমো বলে। তাহলে এখানে একটা কথা খেয়াল করো, ক্যাশ মেমো হচ্ছে নগদ বিক্রয়ের সময়। এখানে ক্যাশ কথাটা শব্দ মানেই হচ্ছে নগদ। তাহলে ক্যাশ মেমোটা কখন আমরা ইউজ করি? যখন নগদ বিক্রয় করা হয়। নগদে যখন পণ্য বিক্রয় করা হয় তখন বিক্রেতা পণ্যের দর, বিবরণ ও মোট মূল্য সম্বলিত যে প্রমাণপত্র ক্রেতাকে প্রদান করে তাকে ক্যাশ মেমো বলে। ক্যাশ মেমো অনেকটা কিন্তু চালানের মতো, ক্যাশ মেমোর ছকটা পুরাটাই চালানের মতো, তবে চালানের সাথে একটা তফাৎ হলো, চালানটা হচ্ছে ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে বা ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা তৈরি করে। ঠিক আছে, ধারে পণ্য ক্রয় করলে বিক্রেতা ওই চালানটা তৈরি করে দেয়। অর্থাৎ চালানটাও বিক্রেতাই তৈরি করে, ক্যাশ মেমোটাও বিক্রেতাই দিয়ে থাকে। তবে চালানটা হচ্ছে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, আর ক্যাশ মেমোটা হচ্ছে নগদে পণ্য বিক্রয়ের সময়। ঠিক আছে, আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে নগদে পণ্য বিক্রয়ের সময় বিক্রেতা পণ্যের বিবরণ, দর ও মোট মূল্য সম্বলিত একটি প্রমাণপত্র ক্রেতাকে প্রদান করে, এটাই হচ্ছে ক্যাশ মেমো। আর ক্যাশ মেমোর একটা নমুনা এখানে প্রদান করা হলো। আমরা চালানের যে নমুনাটা দেখেছি হুবহু সেই নমুনাটাই, তবে এখানে একটা কথা তোমরা মনে রাখবে যে চালানের মধ্যে বাট্টার বিষয়টা কিন্তু আসে, কারবারি বাট্টা যেটা। ক্যাশ মেমোতে কিন্তু এখানে বাট্টার বিষয়টা আসে না, কারণ এখানে নগদ বিক্রয়ের সময় কিন্তু ক্যাশ মেমোটা ইউজ করা হচ্ছে, নগদ পণ্য ক্রয় বিক্রয়ের সময়। আচ্ছা, ক্রেতা যখন নগদে পণ্য ক্রয় করে তখন বিক্রেতা সেই ক্যাশ মেমোটা তৈরি করে দেয়, তাই এখানে নগদ বিক্রয় কথাটা উল্লেখ করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা চালানের যে ছকটা শিখেছি সেই ছকটাই এখানে ইউজ করব, শুধুমাত্র মাথায় রাখবো এখানে কারবারি বাট্টার বিষয়গুলো আসবে না। আবিদ ট্রেডিং কোম্পানি, 30 চকবাজার, ঢাকা, ক্যাশ মেমো আমরা এইভাবে লিখতে পারি, বা উপরে ক্যাশ মেমো লিখতে পারি। আবার চালানের ক্ষেত্রে আমরা চালান কথাটা নিচে রাখতে পারি, এটা কোনো খুব বেশি ভুল হবে না। তো আমরা সঠিক কাঠামোটা ইউজ করব, যেটাই লিখি না কেন সুন্দর করে প্রেজেন্টেশন করব। আর এখানে বাঁ দিকে থাকে নম্বর, মানে ক্যাশ মেমোর যে নাম্বারটা, সেখানে ক্রেতার নাম থাকবে, এরপরে তারপর থাকবে ঠিকানা, আর ডান দিকে থাকবে তারিখ। আর এখানে চালানের জন্য যে কলামগুলো ইউজ করেছি আমরা একটু আগে দেখলাম যে চালানের জন্য যে কলামগুলো ইউজ করেছি 5টা কলাম, এখানেও তাই। ক্রমিক নং, মালের বিবরণ, পরিমাণ, দর টাকা, পরিমাণ টাকা, এই কলামগুলো আমরা ইউজ করব। তারপর পরিমাণ টাকায় আমরা মোট টাকাটা এখানে লিখে রাখবো। সেই টাকার পরিমাণটা আমরা কথায় লিখবো, নিচে টাকা কথায় আমরা লিখে দিব। যেমন 40,000 টাকা আসলো আমাদের পরিমাণ টাকা টোটাল, আমরা এখানে লিখবো 40,000 টাকা মাত্র, লিখে দাঁড়িয়ে দিব। তারপর এখানেও 2 জন ব্যক্তির স্বাক্ষর থাকবে, একটা হচ্ছে ক্রেতার স্বাক্ষর আর একটা হচ্ছে বিক্রেতার স্বাক্ষর। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা স্বাক্ষরের ফরম্যাটটা আমরা এখানে এইভাবে লিখে রাখবো
স্বাক্ষর আমরা নিজেরা দিব না, কিন্তু কথাগুলো লিখে রাখবো। তা আশা করি চালান, তারপর ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, এগুলো নমুনাগুলা তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় একে একে শিখবে, একদম প্রত্যেকটা কথা সঠিকভাবে লিখে লিখে, ডানে কি বায়ে কি, কলামগুলা কয়টা আছে, কোন দলিলের মধ্যে, এগুলো আমরা সঠিকভাবে শিখবো। কোন দলিলে কার কার স্বাক্ষর থাকতে হয়, টাকার কথাটা কোথায় কথায় লিখতে হয়, আবার কোথায় ভুল ত্রুটি সংশোধনযোগ্য লিখতে হয়। এখানেও ভুল ত্রুটি সংশোধনযোগ্য লিখা যায়, আবার না লিখলেও কোনো বড় বিষয় না, ভুল দিবে না। ঠিক আছে কথাটা। তো আমরা ক্যাশ মেমোর পর আমরা ঘ নাম্বারে যাব। ঘ নাম্বারে আছে আমাদের ডেবিট নোট ও ক্রেডিট নোট, আমাদের আরেকটা প্রামাণ্য দলিল। ডেবিট নোটে কি বলা আছে, কোনো কারণবশত বাকিতে ক্রয়কৃত পণ্য বিক্রেতার নিকট ফেরত পাঠানো হলে ওই পণ্যের বিবরণ, মূল্য ও ফেরত পাঠানোর কারণ লিখে ক্রেতা বিক্রেতার কাছে যে পত্র পাঠায় তাকে ডেবিট নোট বলে। তাহলে চালানের ক্ষেত্রে যেহেতু বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করা হয়, সেই ক্রেতা যখন বাকিতে পণ্য ক্রয় করে ফেলে এবং কোনো কারণবশত ক্রেতা সে বাকিতে ক্রয়কৃত পণ্য বিক্রেতার নিকট ফেরত পাঠায়, তখন ক্রেতা কি করে, ফেরত পাঠানোর সময় পণ্যের বিবরণ, মূল্য বা ফেরত পাঠানোর কারণ ইত্যাদি লিখে ক্রেতার কাছে একটা বিক্রেতার কাছে একটা পত্র পাঠায়। তাহলে ডেবিট নোটটা কে প্রস্তুত করে, ক্রেতা প্রস্তুত করে। ক্রেতা প্রস্তুত করে বিক্রেতার কাছে পাঠায়। কোন সময় ডেবিট নোটটা ইউজ করা হয়, ধারে ক্রয়কৃত পণ্য বিক্রেতার নিকট ফেরত পাঠানো হলে, বাকিতে পণ্য ক্রয়কৃত পণ্য কোন কারণবশত বিক্রেতার নিকট ফেরত পাঠানো হলে ডেবিট নোটটা ইউজ করা হয়। তাহলে ডেবিট নোটটা ক্রেতা তৈরি করে। তাহলে বিক্রেতার কাছে যে পত্র পাঠায় ক্রেতা, তাকেই ডেবিট নোট বলে। নিম্নে ডেবিট নোটের একটি নমুনা দেখানো হলো। দেখো, ডেবিট নোটে খুব বেশি বিষয় এখানে লেখা নেই, শুধুমাত্র ফেরতের কারণগুলা লিখবো, বিক্রেতার নাম ও ঠিকানা, কার নিকট পাঠাচ্ছি, আর কে পাঠাচ্ছে, ক্রেতার নাম ও ঠিকানা, আর বিক্রেতার হিসাব খাতকে ডেবিট করা হলো। যেহেতু বিক্রেতা পাওনাদার, আমরা যদি ক্রেতা হয়ে থাকি, বিক্রেতা হচ্ছে পাওনাদার, তাই না? আমরা ক্রেতা হলে বিক্রেতা আমাদের কাছ থেকে টাকা পাবে। তো আমরা যখন সেই ক্রয়কৃত পণ্যটা বিক্রেতার কাছে আবার ফেরত পাঠাবো, তখন তার হিসাবটাকে আমরা ডেবিট করে দেব। কারণ যখন আমরা ক্রয় করেছিলাম তখন বিক্রেতাকে আমরা ক্রেডিট করেছিলাম, পাওনাদারকে ক্রেডিট করেছিলাম। আবার যখন সেই পণ্যটা আমরা কিছু অংশ ফেরত দেব, তখন পাওনাদারকে আমরা ডেবিট করে দেব, কারণ পণ্যটা ফেরত পাঠানো হচ্ছে, পাওনাদার কমে যাচ্ছে। তাই এখানে দেখো, আমরা শুরু থেকে নমুনাটা একটু দেখি। ডেবিট নোট, বিক্রেতার নাম ও ঠিকানা যার বরাবর আমরা পাঠাচ্ছি, তারপর হচ্ছে নম্বর, তারপর ক্রেতার নাম ও ঠিকানা, এটার জন্য একটা স্পেস থাকে আমাদের। তো এই কথাগুলো আমরা সিরিয়াল মেনটেন করে আমরা শিখবো। আর নিচে লিখবো, বিক্রেতার হিসাব খাতকে ডেবিট করা হলো। আমরা ডেবিট নোটে বিক্রেতাকে ডেবিট করি। এরপর আমাদের 4টা কলাম থাকে, তারিখের কলাম থাকে। দেখো, এ পর্যন্ত আমরা যতগুলা প্রামাণ্য দলিল শিখেছি গ নাম্বার পর্যন্ত, কোনোটাই কিন্তু তারিখের কলাম ছিল না। চালানে এবং ক্যাশ মেমোতে ছিল ক্রমিক নং, আর ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচারে ওইখানে কোনো ক্রমিক নং বা তারিখের কলাম ছিল না। কিন্তু ডেবিট নোট ও ক্রেডিট নোটে এসে কিন্তু তারিখের কলাম দেখানো হচ্ছে। আমরা তারিখের কলাম দিব, তারপর দিব বিবরণ, আমরা কি কারণে পণ্যটা ফেরত পাঠাচ্ছি, কতটুকু ফেরত পাঠাচ্ছি, কারণ তারপর মূল্যটা কত, সেগুলো আমরা দুটো টাকার কলাম করবো, এই টাকার কলামে আমরা টাকার পরিমাণটা বসাবো। ঠিক আছে? তাহলে তারিখ, বিবরণ, টাকা, টাকা, এটা হচ্ছে ডেবিট নোট বা ক্রেডিট নোটের এটা নমুনা ছক। তারপর টাকাটা আমরা কথায় লিখে দিব, তারপর লিখবো ভুল ভ্রান্তি সংশোধনযোগ্য, এবং ডান দিকে স্বাক্ষর থাকবে। এখানে নিচে স্বাক্ষর দিবেন। কে স্বাক্ষর দিবেন? যিনি হয়তো পত্রটা প্রস্তুত করছেন তিনি স্বাক্ষর দিয়ে দিবেন, অথবা যিনি পাচ্ছেন। যাই হোক, এখানে স্বাক্ষরের জায়গায় এখানে প্রস্তুতকারী এখানে হয়তো স্বাক্ষর দিতে পারেন। তোমরা এই স্বাক্ষরের অংশটা ইউজ করবে না। আচ্ছা, তাহলে ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা, এবং ক্রেতা ধারে ক্রয়কৃত পণ্য বিক্রেতার নিকট ফেরত পাঠায়। তখন ক্রেতা কি করে, বিস্তারিত বিবরণ সহ একটা পত্র তৈরি করে বিক্রেতার কাছে পাঠায়, এবং সেখানে কত টাকার পণ্য ফেরত পাঠানো হচ্ছে সে টাকাটা নির্ণয় করে কথায় লিখে দিতে হয়। তারপর লিখতে হয় ভুল ভ্রান্তি সংশোধনযোগ্য, এবং স্বাক্ষর থাকে তার। ডেবিট নোটের মতো করে আমরা এখন শিখব ক্রেডিট নোট। দেখো, ক্রেডিট নোট, বিক্রিত পণ্য ক্রেতা কর্তৃক কোনো কারণবশত ফেরত পাঠালে মাল পাওয়ার পর ক্রেতাকে যে পত্র পাঠায় তাকে ক্রেডিট নোট বলে। তাহলে ক্রেতা যখন ডেবিট নোট তৈরি করে বিক্রেতার কাছে পাঠায়, বিক্রেতা যখন সেই ডেবিট নোটটা পায় বা মাল ফেরতের কারণগুলো পড়ে বুঝতে পারে, তখন বিক্রেতা আবার একটা রিপ্লাই দেয়, মানে উত্তর দেয় ক্রেতাকে যে আমি এই
আপনার ধারে ক্রয়কৃত পণ্যটা ফেরত পেয়েছি, আমি যে বিক্রি করেছিলাম ধারে পণ্যটা আপনার কাছে, সেটা এতটুকু অংশ আমরা ফেরত পেয়েছি, বা ডেবিট নোটটা আমি হাতে পেয়েছি, তখন সেটাকে আহ, আহ, প্রতি উত্তর করে বিক্রেতা আবার ক্রেতার নিকট একটা পত্র পাঠায়। সেই পত্রটার নামই হচ্ছে ক্রেডিট নোট। নিম্নে ক্রেডিট একটি নমুনা দেখানো হলো। ক্রেডিট নোট তাহলে কে প্রস্তুত করে? বিক্রেতা। ডেবিট নোটের মতোই ক্রেডিট নোটের নমুনাটা একই, শুধুমাত্র ডেবিট নোটের জায়গায় আমরা লিখব ক্রেডিট নোট, আর ডেবিট নোটে আগে বিক্রেতার নাম ছিল, আমরা এখানে আগে লিখব ক্রেতার নাম ও ঠিকানা যার বরাবর আমরা পাঠাচ্ছি, তারপর নম্বর, তারপর বিক্রেতার নাম ও ঠিকানাটা এখানে থাকতে হয়, তারপর আমাদের নিচে এখানে লিখতে হয় ক্রেতার হিসাব খাতকে ক্রেডিট করা হলো। ঠিক আছে, বিক্রেতা ক্রেতার হিসাব খাতকে ক্রেডিট করে দেয়। আর এখানে তারিখ, বিবরণ, টাকা টাকা একই কলাম থাকবে। টাকা কথায়, এই কথাটা আবার এখানে লেখা থাকবে, যে টাকা আসবে আমরা কথায় লিখে দেব। তারপর হচ্ছে ভুলভ্রান্তি সংশোধনযোগ্য, এবং এখানে স্বাক্ষর থাকবে, যিনি প্রস্তুত করছেন উনি স্বাক্ষর দিবেন। তো ক্রেডিট নোট পর্যন্ত আশা করি বুঝতে কারোই অসুবিধা হয়নি। প্রত্যেকটা নমুনা ছক তোমরা খাতায় আজকে প্র্যাকটিস করবে। আর আজকে আমাদের লাস্টের যে প্রামাণ্য দলিল, সেটা হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট। মূল্য সংযোজন কর বা ভ্যাট চালানে বলা আছে, মূল্য সংযোজন কর বিধিমালা মোতাবেক পণ্যের বিক্রেতা যে চালানপত্র প্রস্তুত করে থাকে তাকে ভ্যাট সংক্রান্ত চালান বলে। মূল্য সংযোজন কর বা ভ্যাট চালান, এখানে বিক্রেতা এই চালানটা প্রস্তুত করে থাকেন, এবং মূল্য সংযোজন করের আইন আছে আমাদের দেশে, বিধান আছে, সেই বিধিমালা মোতাবেক পণ্যের বিক্রেতা মূল্য সংযোজন করের একটা চালান প্রস্তুত করে থাকে। এই চালানটাকে বলা হয় ভ্যাট সংক্রান্ত চালান। আর মূল্য সংযোজন করের একটি নমুনা নিচে দেখানো হলো, দেখো এখানে এটা মূল্য সংযোজন করের নমুনা বা অঙ্কের সময় খুব একটা এটা আমাদের আসে না, তারপরেও তোমরা একটু জেনে রাখার জন্য এই ছকটা শিখে রাখবে, খাতায় একে একে শিখবে। এখানে লেখা আছে দেখো, চালানপত্র বিধি 16 অনুযায়ী, এটা মূল্য সংযোজন করের 16 ধারা অনুযায়ী বা 16 বিধান অনুযায়ী এটা করা হয়েছে, এখানে লেখা আছে। এটা একটা নমুনা দেওয়া হয়েছে তোমাদের জন্য, তোমরা এইভাবে শিখে রাখবে। ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকে, ঠিকানা থাকে, ক্রেতার নাম, ঠিকানা, করদাতা শনাক্তকরণ সংখ্যা, পণ্যের চূড়ান্ত গন্তব্যস্থল, যানবাহনের প্রকৃতি এবং নম্বর। এরপরে ডান দিকে থাকে করদাতা শনাক্তকরণ সংখ্যা, চালানপত্রের ক্রমিক সংখ্যা, চালানপত্র প্রদানের তারিখ, চালানপত্র প্রদানের সময়, পণ্য অপসারণের প্রকৃত তারিখ ও সময়। এগুলা তোমরা একটু নামগুলো রিডিং পড়ে রাখবে, এবং নমুনার ছকটা এক নজর দেখে রাখবে, বা দেখে দেখে একবার এঁকে রাখবে। এটা তোমাদের অঙ্কের প্রশ্নে খুব একটা আসে না, বা করতেও বলা হয় না, তারপর যদি কোনো কারণে এসে পড়ে আমরা যেন অ্যান্সার দিতে পারি। বা এমসিকিউতে যদি প্রশ্ন আসে যে মূল্য সংযোজন কর বা ভ্যাট চালানের মধ্যে কোন বিষয়টা থাকে, এমসিকিউতে যদি এরকম প্রশ্ন আসে, একবার রিভাইজ দিয়ে রাখলে আমরা অ্যান্সার করতে পারবো। আচ্ছা, এখানে অনেকগুলো কলাম আছে, দেখো 7টা কলাম এখানে করে দেয়া আছে। প্রথম কলামে আছে পণ্য বা সেবার ক্রমিক সংখ্যা, তারপর আছে পণ্য অর্পণ বা সেবা প্রদানের তারিখ, পণ্য বা সেবার পরিমাণ ও নাম, মোট মূল্য সংযোজন কর বাদে অন্যান্য করের পরিমাণ, মূল্য সংযোজন করের পরিমাণ, সকল প্রকার কর সহ মূল্য। এগুলা হচ্ছে বড় ধরনের প্রতিষ্ঠান যেখানে সরকারকে কর দিতে হয় বা পণ্যের সাথে ভ্যাট যুক্ত থাকে, সেই ধরনের প্রতিষ্ঠান এই দলিলপত্রটা ইউজ করে থাকে। সব ধরনের প্রতিষ্ঠানে এটা নর্মালি ইউজ হয় না। তো সরকারকে কর দিতে গেলে আমাদের এই মূল্য সংযোজন কর বা ভ্যাট চালানটা প্রস্তুত করতে হয়। বা ক্রেতার জন্য ভ্যাট চালানটা অনেক সময় বিক্রেতা প্রস্তুত করে রাখে, যেন ক্রেতার কাছ থেকে যখন ভ্যাট আদায় করে এই পেপারটা তার নিকট করতে পারে, শো করতে পারে, দেখাতে পারে। তাই এই জন্য একটা পেপার বিক্রেতাও তার কাছে রেখে দেয়, ক্রেতাকেও আরেকটা পেপার দিয়ে দেয়, এবং এর উপর ভিত্তি করে কিন্তু সরকারকে আয়ের উপর কর দেয়া হয়। ঠিক আছে, আয়ের একটা অংশ যেহেতু সরকারের কোষাগারে যায় কর, সেই জন্য প্রতিষ্ঠান এই মূল্য সংযোজন কর বা ভ্যাট চালানের এই দলিলপত্রটা ইউজ করে। আর এবং কে এটা তৈরি করে? বিক্রেতা এই মূল্য সংযোজন কর বা ভ্যাট চালানটা প্রস্তুত করে থাকে। তো আমাদের এই পর্যন্তই ছিল আমাদের লেনদেনের বিভিন্ন প্রামাণ্য দলিল ক থেকে উম পর্যন্ত। চলো আমরা নামগুলো আবার একটু দেখি ক থেকে উম পর্যন্ত। ক নাম্বারে আছে লেনদেনের প্রামাণ্য দলিলে ক আছে চালান, তারপরে হচ্ছে চালানের নমুনাটা দেখেছি। খতে আছে ভাউচার, দুই ধরনের ভাউচার, ডেবিট ভাউচার ও ক্রেডিট ভাউচার। ভাউচারের নমুনাটা আমরা দেখেছি, ডেবিট ভাউচারের নমুনা, ক্রেডিট ভাউচারের নমুনা।
তারপর হচ্ছে গতে আছে ক্যাশ মেমো, কতে পড়েছি চালান, খতে ভাউচার। ভাউচার দুই ধরনের, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। গতে হচ্ছে ক্যাশ মেমো ও বিল, ক্যাশ মেমো নমুনাটা আমরা শিখেছি। ঘতে হচ্ছে ডেবিট নোট ও ক্রেডিট নোট, এবং লাস্টে আমরা যেটা শিখেছি ডেবিট নোট ক্রেডিট নোটের নমুনা আমরা শিখেছি। লাস্টে আমরা শিখেছি মূল্য সংযোজন কর বা ভ্যাট চালান। তাহলে আমরা একবারে লেনদেনের বিভিন্ন প্রামাণ্য দলিলের 5টা নাম নিজেরা বসে বসে একবার মনে মনে বলি, বা নিজেরা চোখ বন্ধ করে না দেখে একবার করে বলি। ক নাম্বার হচ্ছে চালান, খ নাম্বার হচ্ছে ভাউচার। ভাউচার দুই ধরনের, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। গ নাম্বার হচ্ছে ক্যাশ মেমো বা বিল, ক্যাশ মেমো ও বিল। ঘ নাম্বার হচ্ছে ডেবিট নোট ও ক্রেডিট নোট, এবং উম নাম্বার হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট। আমরা এই উম পর্যন্ত 5 ধরনের যে দলিলপত্র শিখলাম, এবং 5টার মধ্যে আরো ভাউচার এবং ডেবিট নোট 2টা করে আছে। এগুলা প্রত্যেকটা দলিলের প্রত্যেকটা নমুনা আমরা সঠিকভাবে অবশ্যই শিখবো এবং খাতায় এঁকে প্র্যাকটিস করব। আমি তোমাদের জন্য উপস্থাপন করে দিয়েছি আজকের লেকচারে। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি এখানে তোমাদের প্রত্যেকটা দলিলের সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি, ছকের উপরে একটু একটু করে বর্ণনা দিয়েছি, কিন্তু এমসিকিউর জন্য তোমাদের আরেকটু বিস্তারিত বর্ণনা জানতে হবে, সেটা তোমরা তোমাদের বইতে পাবে। যেখানে লেনদেনের বিভিন্ন প্রমাণস্বরূপ দলিলপত্রের বর্ণনা ও ছক এই টপিকটা আছে, সেখানে দেখবে প্রত্যেকটা দলিলের নমুনা ছক আঁকার পূর্বে বিস্তারিত বর্ণনা দেয়া আছে, কে এই দলিলটা প্রস্তুত করে, কয়টা কপি রাখতে হয়, এই দলিলের মধ্যে কি কি থাকে, বা কখন প্রস্তুত করতে হয়, এরকম বিস্তারিত বর্ণনা দেয়া আছে। এগুলো তোমরা অবশ্যই অবশ্যই পড়ে রাখবে বই থেকে। এখান থেকে তো শিখবে, আমি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছি, তবে বই থেকে বিস্তারিত জেনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসে তোমাদের জন্য, এবং তখন যেন তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারো। তাহলে স্টুডেন্টস, আজকের লেকচার এ পর্যন্তই থাক। তোমরা এই প্রামাণ্য দলিলগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তো নেক্সট লেকচার আসা পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ সবাইকে।